প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 5 লাখ সেনাকে ড্রোন যোদ্ধা বানাবে দক্ষিণ কোরিয়া। যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। ট্যাঙ্ক, কামান বা যুদ্ধবিমানের পাশাপাশি এখন যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর একটি হয়ে উঠেছে ড্রোন। সেই বাস্তবতায় দেশের 5 লাখ সেনাকে ড্রোন চালনায় দক্ষ করে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ কোরিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ ব্যাক বলেছেন, সেনাবাহিনীর সব সদস্যকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যেন তারা নিজের কাছে থাকা অস্ত্রের মতোই ড্রোন ব্যবহার করতে পারেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনা, নৌ ও বিমান বাহিনীর 5 লাখ সদস্যকে ড্রোন যোদ্ধা বানানো হবে। আন গিউ ব্যাক বলেন, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত দেখিয়ে দিয়েছে যে ড্রোন এখন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি প্রযুক্তিতে পরিণত হয়েছে। তার ভাষায়, স্বল্প খরচের বিপুল সংখ্যক ড্রোন যুদ্ধের প্রকৃতিই বদলে দিচ্ছে। আন গিউ ব্যাক সতর্ক করেন, উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে নিজেদের অস্ত্র সক্ষমতা বাড়িয়ে চলেছে। এতে দক্ষিণ কোরিয়ার সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর জন্য হুমকি বাড়ছে। নতুন পরিকল্পনার আওতায় এই বছরের শেষ নাগাদ প্রশিক্ষণের জন্য প্রায় 11,000 বাণিজ্যিক ড্রোন সংগ্রহ করবে দক্ষিণ কোরিয়া। 2029 সালের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে 60,000-এ নেওয়া হবে। একই সঙ্গে 2030 সালের মধ্যে 20,000-এরও বেশি স্বল্প মূল্যের একবার ব্যবহারযোগ্য যুদ্ধ ড্রোন সংগ্রহের পরিকল্পনা রয়েছে। সিওল জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরবর্তী থাকা হামলাকারী ড্রোন কে লুকাস দ্রুত উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থার ধারণা নেওয়া হয়েছে আমেরিকার লুকাস ড্রোন থেকে, যা আবার ইরানের শাহেদ 136 আত্মঘাতী ড্রোনের নকশা অনুসরণে তৈরি। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে এই ধরনের ড্রোন ব্যবহার করছে। ড্রোন প্রতিরোধ ব্যবস্থাও জোরদার করতে চায় দক্ষিণ কোরিয়া। এর জন্য লেজার ও উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্রের মতো প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। উত্তর কোরিয়ার ড্রোন ক্ষমতা নিয়ে উদ্বেগের মধ্যে দক্ষিণ কোরিয়ার এই ঘোষণা এলো। 2022 সালে উত্তর কোরিয়ার 5টি ছোট ড্রোন দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ঢুকে পড়েছিল। এর মধ্যে একটি সিওলে প্রেসিডেন্টের কার্যালয়ের ওপরে সংরক্ষিত এলাকাতেও প্রবেশ করে। তখন দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী যুদ্ধবিমান ও আক্রমণকারী হেলিকপ্টার মোতায়েন করে এবং প্রায় 100টি গুলি ছড়ে, কিন্তু একটিও ড্রোন ভূপাতিত করতে পারেনি। ঘটনাটি দেশটির নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ মিলিটারি সম্পর্কের কারণে উত্তর কোরিয়ার ড্রোন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত কৌশল ও যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা থেকে পিয়ংইয়ং এমন তথ্য ও কৌশল পাচ্ছে যা স্বাভাবিক অবস্থায় অর্জন করতে তাদের বহু বছর লাগত। উত্তর কোরিয়া ইতিমধ্যে হাজার হাজার সেনা ইউক্রেনের রুশ বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য পাঠিয়েছে। ফলে দেশটির সেনাবাহিনী বৃহৎ সংখ্যের ড্রোন যুদ্ধ সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে। এদিকে আজই উত্তর কোরিয়া জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন কৌশলগত ব্যালিস্টিক মিসাইল ও উন্নত রকেট আর্টিলারি ব্যবস্থার পরীক্ষা তদারক করেছেন। এদিকে ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিলেন এরদোয়ান, বিস্ফোরক দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত বা যুদ্ধে তেহরানের পক্ষে অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পুরোপুরি প্রস্তুত ছিলেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তার ব্যক্তিগত অনুরোধেই তুর্কি প্রেসিডেন্ট এ যুদ্ধ থেকে দূরে থাকতে সম্মত হন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ বিস্ফোরক দাবি করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট এরদোয়ান ইরানের পক্ষে যুদ্ধে নামার জন্য অন্যতম প্রধান প্রার্থী ছিলেন, কারণ তিনি ইসরায়েলকে মোটেও পছন্দ করেন না। ট্রাম্প আরও বলেন, পরিস্থিতি বেগতিক দেখে তিনি নিজেই ব্যক্তিগতভাবে এতে হস্তক্ষেপ করেন এবং এরদোয়ানকে সংঘাত থেকে দূরে থাকার অনুরোধ জানান। তাতে তুর্কি প্রেসিডেন্ট তা মেনে নেন। প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি সম্মান জানিয়ে আঙ্কারায় অনুষ্ঠেয় আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনে সশরীরে যোগ দেওয়ার ইচ্ছার কথাও নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে আঙ্কারার নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমানের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 ফাইটার জেট ও প্রয়োজনীয় জেট ইঞ্জিন কেনার অনুরোধে ট্রাম্প ইতিবাচক সাড়া দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে সাংবাদিকেরা প্রশ্ন করলে ট্রাম্প জানান, তিনি সম্ভবত এমন কিছু করবেন যা তুরস্ককে সন্তুষ্ট করবে। এর পাশাপাশি প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি সম্মান জানিয়ে আঙ্কারায় অনুষ্ঠেয় আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনে সশরীরে যোগ দেওয়ার ইচ্ছার কথাও নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সবশেষ জানিয়ে দেব, হরমুজ প্রণালীতে হামলার পর বিশ্ববাজারে আবার বেড়েছে তেলের দাম। বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ইরানের হামলার জেরে জাতিসংঘ পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলো সরিয়ে নেওয়ার অভিযান স্থগিত করায় এই মূল্য বৃদ্ধি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ওই হামলার পর অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম এক পর্যায়ে 4% পর্যন্ত বেড়ে যায়। গ্রিনিচ মান সময় রাত 2টার দিকে আগস্টে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল $74
$1.89 পৌঁছায়। এর আগে দাম নেমে এসেছিল $72.48। গত সপ্তাহে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারক সইয়ের পর তেলের দাম দ্রুত কমে গিয়েছিল। তবে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ব্রেন্টের দাম এখন যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় 3% বেশি। নতুন উত্তেজনার প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারে। আজ শুক্রবার লেনদেন শুরুর পর জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং ও তাইওয়ানের প্রধান সূচকগুলোতে বড় ধরনের পতন দেখা যায়। টোকিওর নিক্কেই 225 ও সিওলের কসপি সূচক সকালেই 3% বেশি কমে যায়। তাইওয়ানের তাইএক্স সূচক প্রায় 1% ও হংকংয়ের হ্যাংসেং সূচক প্রায় 1% কমে যায়। বিশ্বে স্বাভাবিক সময়ে ব্যবহৃত মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 5/1 হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ইরান যুক্তরাষ্ট্রের একটি অন্তর্বর্তী চুক্তি সইয়ের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে এ পথ দিয়ে জাহাজ চলাচল কিছুটা বাড়তে শুরু করেছে। ফলে জ্বালানি ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতির ফেরার আশা তৈরি হয়েছিল। নতুন হামলায় সেই আশা আবারও অনিশ্চয়তায় পড়েছে। জাহাজ চলাচল ও সামুদ্রিক কার্যক্রমের ওপর নজর রাখা এবং বৈশ্বিক জ্বালানি বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিক ও কেপলারের তথ্য অনুযায়ী গত বুধবার প্রণালীটি দিয়ে 70টি জাহাজ চলাচল করেছে। আগের দিনের তুলনায় এটি দ্বিগুণের বেশি এবং গত 1 মার্চের পর একদিনে সর্বোচ্চ। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী অতিক্রমের সময় একটি পণ্যবাহী জাহাজের ডান পাশে অজ্ঞাত উৎস থেকে আসা একটি বস্তু আঘাত হানে। নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ, রয়টার্স সহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, হামলাটি ইরান চালিয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।